আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসএসসি পরীক্ষার্থী ২০২৬ সাল এবং যারা একাদশ শ্রেণীতে এখনো আছো, হিসাব বিজ্ঞান প্রথম পত্র, দ্বিতীয় পত্র উভয়টাতেই আর্থিক বিবরণী ২টা করে ৪টা দিতে হবে। যদিও দ্বিতীয় পত্রটা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি আর প্রথম পত্রটা এক মালিকানা কোম্পানি। আর্থিক বিবরণীকে সবাই ভয় পায়। আসলে ভয় পাওয়ার কিচ্ছু আমি দেখি না। যারা হিসাব বিজ্ঞান একবারেই বুঝো না, না বুঝে পড়াশোনা করে আসো তাদের জন্য এই শুধু সমস্যা আমি মনে করি। না হলে যেসব দফা যেসব আইটেম আছে না পারার মতন কিছু নাই তো। হিসাব সমীকরণের নাম তো সবাই শুনছো। আমরা জানি আধুনিক পদ্ধতি হিসাব হলো ৫ প্রকার। আধুনিক পদ্ধতি হিসাব ৫ প্রকার। আর হিসাব সমীকরণের মূল উপাদান হলো ৩টা: সম্পদ, দায়, মালিকানা, সত্য। এই হিসাব সমীকরণটা হয় হরিজন্টাল, এটা করতে হবে ভার্টিক্যাল। এই হলো একটা মূল পার্থক্য। তাহলে আমাদের ৫ প্রকার হিসাবের মধ্যে ২ প্রকার হিসাব যাবে IS 1 অনুযায়ী আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। আর্থিক বিবরণীর পাঠ হলো মোট ৫টা: বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, প্রয়োজনীয় নোট ও টিকাসমূহ। এই ৫ প্রকার হিসাব দিয়েই তো মূলত আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। আমরা একাদশ শ্রেণীতে করব এক মালিকানা কোম্পানির এক মালিকানার আর্থিক বিবরণী। সেটা সেবামূলক এবং পণ্য ক্রয় বিক্রয়কারী। সেবামূলক প্রতিষ্ঠান একবারে সহজ। আয় থেকে ব্যয় বাদ দিলেই, এই সকল আয় থেকে সকল ব্যয় বাদ দিলে একটা বিশিষ্ট আমাদের নিট লাভ চলে আসবে। বাট পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান বহুধা বিশিষ্ট বিশদ আয় বিবরণী করতে হবে। আমি কিছু লিখে বলে যাই, এই বেসিক আইডিয়াটা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এতটুক যারা রাখতে পারবে না তারা তো আর এটা করতে পারবে না। তোমাদের অবশ্যই কিছু জিনিস মাথায় রাখতেই হবে। কেন এটাতে এত ভয় পাওয়ার মতন তো আমি কিছু দেখি না। হিসাব যে ৫ প্রকার এটা কিন্তু আইডেন্টিফাই করতেই হবে, এটা হলো অন্যতম শর্ত। এইটা যারা এখন এই শর্ত ফিল আপ করতে পারো নাই তারা তো আসলে এটা পারবা না। আমি একদম বেসিক থেকে শুরু করি। বেসিক কিছু আলোচনা বলে আমি ৭টা ৮টা অঙ্ক খালি বলে যাবো কোনটা কোন কোন জায়গায় যাবে সেটা বলে যাবো। একটু সময় যাবে, সময় যাক। আধুনিক পদ্ধতির হিসাব হলো ৫ প্রকার: সম্পদ, সম্পদ এবং ব্যয়, আর হলো আয়, দায় এবং মালিকানা সত্ত্ব। আমরা তো এই যে আয় এবং ব্যয় দিয়া বিশদ আয় বিবরণী প্রস্তুত হবে। আয় এবং ব্যয় দিয়া বিশদ আয় বিবরণী প্রস্তুত হবে। আর মালিকানা সত্ত্ব যে হিসাব সমীকরণে যে মূল উপাদান বলছিলাম ৩টা, এ সমান এল প্লাস ওই, এইটাই হলো মূলত আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক বিবরণী হলো অধ্যায়ের নাম। আর্থিক অবস্থার বিবরণী হলো একটা প্রতিষ্ঠানের মোট সম্পদ দায় প্লাস মালিকানা সত্ত্বের সমান। বাবা শব্দ করো না, আমার কাছে যাও যাও। তাহলে এটা হলো হিসাব সমীকরণ। এবার আমি বিশদ আয় বিবরণী কিছু ধাপের নাম বলবো। এই সম্পদ যে মূলত আর্থিক অবস্থার বিবরণীতে ভার্টিক্যাল করা হয়, সম্পদগুলো আগে বসে আমরা এই পদ্ধতিতে করব। সম্পদের মধ্যে আবার ভাগ আছে, 4টা ভাগ আছে। সম্পদে কয়টা ভাগ আছে? 4টা। এই 4টা ভাগ কি কি? ১ নম্বরে স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ মূলত যেগুলো অনেকদিন ব্যবহার করা যাবে, হুম, সেটি হলো স্থায়ী সম্পদ। যেমন যন্ত্রপাতি, যারা সম্পত্তি, দালান কোঠা, অফিস সরঞ্জাম, জমি, এই সংক্রান্ত বিষয় হলো স্থায়ী সম্পদ, যেগুলো অনেকদিন ব্যবহার করা যাবে। তারপরে হলো দীর্ঘমেয়াদী বিনিয়োগ। এটা 10% বিনিয়োগ, সঞ্চয়পত্র, যেকোনো কিছু হইতে পারে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ আরেকটা সম্পদ, এটা নর্মালি একটাই হয়। আরেকটা হলো চলতি সম্পদ, যেগুলো ১ বছরের মধ্যে নগদ টাকা রূপান্তর করা যায়। নগদ টাকা, পয়সা, মজুত পণ্য, অগ্রিম খরচ, বকেয়া আয়, সমাপনী মজুত পণ্য, ব্যাংক জমা, প্রাপ্য বিল, এগুলো হচ্ছে চলতি সম্পদ। আরেকটা হচ্ছে অলিক সম্পদ। অলিক সম্পদ হলো মূলত বিলম্বিত বিজ্ঞাপন আর হলো প্রাথমিক খরচ। এই দুইটা মূলত নর্মালি, এই যেহেতু ফার্স্ট পার্টের অঙ্ক, এই দুটো হলো অলিক সম্পদ। এই সম্পদের 4টা ভাগ পারতে হবে। সম্পদের 4টা ক্লাসিফিকেশন কিন্তু পারতে হবে। হ্যাঁ, হারাইও না।
সম্পদের এই 4টা ক্লাসিফিকেশন পারলে তো আমি মনে করি না কোনো সমস্যা হবে যে কারো। এবার আসো মালিকানা সত্ত্বর দিকে একটা, এটি হলো মোট সম্পত্তির যোগফল, দায় প্লাস মালিকানা সত্ত্ব সমান হবে। মালিকানা সত্ত্ব ও মোট দায় একটা কোলন হবে। আমি আর ওই কোলন না দিয়ে সরাসরি মালিকানা সত্ত্ব লিখতেছি। যদি মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণী আলাদা করা হয় তাহলে সরাসরি টাকাটা ফাইনাল কলামে বসাই দিব। 3 কলাম বিশিষ্ট কাজ হবে। অঙ্কটা হবে কয় কলাম? 3 কলাম বিশিষ্ট। মালিকানা সত্ত্ব আলাদা করি তাহলে ডাইরেক্ট টাকা ওই জায়গায় দিব। দায়ের মধ্যে 2টা ভাগ আছে, এইগুলো ওই, এবং দায়ের মধ্যে 2টা ভাগের মধ্যে একটা হচ্ছে কি দীর্ঘমেয়াদী দায়, যেমন বন্ধকি ঋণ, ঋণপত্র বা ঋণ, এগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। আরেকটা হলো চলতি দায়। এই বিষয়গুলো অবশ্যই আগে থেকে জানা থাকতে হবে। ব্যাংক জমা অতিরিক্ত, প্রদেয় নোট, পাওনাদার, বকেয়া ব্যয়, অগ্রিম আয়, এগুলো হচ্ছে চলতি দায়। তারপরে আরো 2টা বিষয়, 4টা জিনিস মনে রাখতে হবে। ব্যয়ের বকেয়া চলতি দায়, তো ব্যয়ের অগ্রিম চলতি সম্পদ। আয়ের বকেয়া চলতি সম্পদ, আয়ের অগ্রিম চলতি দায়। ব্যয়ের অগ্রিম চলতি সম্পদ, এই 4টা জিনিস মনে রাখতে হবে। সংশ্লিষ্ট বকেয়াগুলা সংশ্লিষ্ট আয় ব্যয়ের সাথে যোগ হবে, অগ্রিমগুলা সংশ্লিষ্ট আয় ব্যয় থেকে কি হবে? মাইনাস হবে। তাহলে আমি অনেকগুলো অঙ্ক দেখাবো। বিশদ আয় বিবরণীর মধ্যে কি কি আইটেম আসতে পারে একটু দেখা যায়। লেখা বুঝতে কারো কষ্ট হইতে পারে, আমি বলে দিব, আশা করি পারবা, সমস্যা হবে না। বিশদ আয় বিবরণী যারা আমরা বহুদা বিশিষ্ট করি মূলত, সেটা হচ্ছে প্রথমে বিক্রয় আসবে, মিড কলামে কাজ হবে। বিক্রয় থেকে কি কি আইটেম হইতে পারে বলে যাচ্ছি, বানান তো আশা করি তোমরা পারবা। লেখা টান টুন দিয়ে লিখে দিই তো সুন্দর হয় নাই। বিক্রয় প্রথমে মিড কলামে লিখবো, বিক্রয় থেকে বিক্রয় ফেরত, আন্ত ফেরত আরেক নাম, বিক্রয় ফেরতে আরেক নাম আন্ত ফেরত, সেটাও মাইনাস হবে, লিখবো মাঝে। বিক্রয় বাট্টা থাকলে সেটাও মাইনাস হবে, বিক্রয় বাট্টা আরেক নাম কারবারি বাট্টা। মুনাফাবিহীন বিক্রয় থাকলে মাইনাস হবে, অলিখিত বিক্রয় থাকলে যোগ হবে। তারপরে অলিখিত বিক্রয় ফেরত থাকলে এটা দেনার থেকেও মাইনাস হবে, এই জায়গা থেকেও মাইনাস হবে। আর নর্মাল যে রেওয়া মিলে বিক্রয় ফেরত, সেটা তো শুধু একবার মাইনাস। একটা নাও, একটা নাও, আর বাকি তোমার ওটা আনো, কই রাখছো? ওই যে ওই জায়গায়। অলিখিত বিক্রয় ফেরত মাইনাস হবে। আমরা যদি মালিক বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করে তাহলে কিন্তু সেটা যোগ হবে। বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করলে সেটা কি হবে? যোগ হবে। নিট বিক্রয়টা পেয়ে গেলাম, বাদ যাবে বিক্রিত পণ্যের ব্যয়। আমি ক্লাস করেছি ওই সাবজেক্ট কি, হ্যাঁ কলম দিতে লইয়া পড়ছে না, একটা দাও, একটা দাও, গাটা আমার দিতে ইচ্ছা করে একটা। ওই যে এটা নাও, এটা নাও, এটা নাও। নিট বিক্রয় লিখলাম, এরপর বাদ দিতে হবে বিক্রিত পণ্যের ব্যয়। প্রারম্ভিক মজুত পণ্য, প্রথমে ইট কলাম, প্রারম্ভিক মজুত পণ্যের সাথে যে প্রারম্ভিক মূল্যের অন্তর্ভুক্ত হয় সেটা মাইনাস করতে হবে। তারপর ক্রয় লিখবো, প্রথমে ক্রয় ফেরত বাদ যাবে, বহি ফেরত বাদ যাবে, ক্রয় বাট্টা বাদ যাবে, কারবারি বাট্টা বাদ যাবে, পণ্য উত্তোলন মাইনাস হবে, বিনামূল্যে পণ্য বিতরণ মাইনাস হবে, আগুনে বিনষ্ট পণ্য মাইনাস হবে। আর ওই জায়গায় ক্রয় বেড থাকলে বেড বিক্রয় থেকে বিক্রয় বেড বাদ যাবে, ক্রয় থেকে ক্রয় বেড বাদ যাবে, অলিখিত ক্রয় থাকলে যোগ হবে। আর বেড সহ ক্রয় থাকলে 115 দ্বারা ভাগ করে 15 দ্বারা গুণ করে বেড বের করতে হবে। এরপরে 5টা প্রত্যক্ষ ব্যয় আছে, সেই 5টা প্রত্যক্ষ ব্যয় লিখতে হবে। সেটির নাম হলো আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, শুধু শুল্ক হইতে পারে, ডক চার্জ, বন্দর চার্জ, মজুরি, বকেয়া থাকলে যোগ হবে, অগ্রিম থাকলে মাইনাস হবে। মজুরির সাথে মেশিন সংস্থাপন থাকলে সেটা কি করতে হবে? মাইনাস করতে হবে। ক্রয় পরিবহন, শুধু পরিবহন, আন্ত পরিবহন, তিনটা একই জিনিস, সেই সবগুলা যোগ করে মাঝে লিখতে হবে। যোগ করার পরে সমাপনী মজুত পণ্য বাদ দিতে হবে। সমাপনী মজুতের মধ্যে যে আগুনে বিনষ্ট পণ্য অন্তর্ভুক্ত থাকে সেটা বাদ দিতে হবে। অসরবরাহকৃত পণ্য থাকলে সেটা বাদ দিতে হবে। বাদ দিয়ে যে টাকাটা বাইরে আসবে এটার নাম হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট লাভ চলে আসবে, মোট মুনাফা। মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিতে হবে। পরিচালন ব্যয় আমরা সবসময় বেতনটা আগে লিখতে চেষ্টা করব, তারপরে ভাড়া লিখবো, যদি বকেয়া হলে যোগ করব, অগ্রিম হলে মাইনাস করব। আর যদি বিজ্ঞাপন থাকে, বিজ্ঞাপনের সাথে বিনামূল্যে পণ্য বিতরণ যোগ হবে, আর বিলম্বিত থাকলে মাইনাস হবে। অবচয় থাকলে সরাসরি লিখবো। আর অনাদায়ী পণ্যের একটা বিষয় আছে, অনাদায়ী পণ্যটা হলো রেয়ামূল্যে যে অনাদায়ী পণ্য সেটা আগে লিখবো যদি থাকে।
আর সমন্বয় যদি নতুন অনাদায়ী পাওনা থাকে সেটাও যোগ করব। তারপর নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি সেটাও যোগ করব। পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি থেকে বাদ দিব। বাদ দিলে যে টাকাটা হবে সবগুলো আরো আইটেম থাকবে, সবগুলো লিখে নিয়ে কয়েকটা নাম দেওয়া হলো। যে টাকাটা বাইরে আসলো এটার নাম হলো পরিচালন ব্যয়। একটা কলম দাও, একটা দাও আমারে, একটা কলম দাও, একটা দাও, কোনটা দিবা দেখো, কোনটা দিবা, একটা কলম দাও, সবটি দিয়ে দিবা, সুন্দর, ভেরি গুড। তাহলে আমরা মোট মুনাফা থেকে মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে পরিচালন মুনাফা পাবো। পরিচালন মুনাফার সাথে অপরিচালন আয়গুলা যোগ করব, আর অপরিচালন ব্যয় বাদ দিব, নিট মুনাফা পেয়ে যাব। আশা করি এগুলা যারা একবারে 9 10 পড়ে তাদের সমস্যা, একাদশে যারা আছো তাদের এই ধরনের সমস্যা হওয়ার কথা না, তারা এমনিতেই পারবা। তাহলে আমি এই অঙ্কগুলাতে এটি আমি অনেকদিন করানো হয়েছে, আমি কি করব ওই কতগুলো অঙ্কের সমাধান দিব, ওই সমাধানগুলো একটু দেখবা। এই ভিডিওটা এই পর্যন্ত রাখি।